সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবেই সহজ হয়। নিজেকে চিনুন, নো ইয়োরসেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ KHK ভিউ ফাইন্ডার সিজন 1-এর এপিসোড 2-তে। আজকে আমাদের যিনি অতিথি আছেন তিনি একজন অভিনেতা, তিনি একজন বাবা এবং সর্বোপরি তিনি আমার খুব কাছের বন্ধু। তো চলুন আমাদের আজকের যে অতিথি হামিদুর রহমান আমার বন্ধু, তার সাথে পরিচয় হওয়া যাক। হামিদ ভাই, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ফর হ্যাভ। কেমন আছো বলো? ভালো আছি। ভালো থাকার নানা ডিমেনশন চিন্তা করলে কোনো কোনো জায়গায় একটু ভাটা আছে, কোনো কোনো জায়গায় একটু ভালো অবস্থা, বাট ভালো আছি। ভালো আছে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে অনেক শোনা যায় যে জুলাইয়ের পরে বিগত ৮ মাসে বা ৮.৫ মাসে মিডিয়াতে অনেক কাজ কমে গেছে। তুমি কি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করো যে আসলে জুলাই পরবর্তী সময়ে মিডিয়াতে কাজের সংখ্যা অনেক কমে গেছে? জুলাই পরবর্তী প্রেক্ষাপটে কাজ কমে গেছে এটা আমি মনে করি না। কিছুটা সময়ের জন্যে একটা স্থিত অবস্থা ছিল, এটা খুবই স্বাভাবিক। এখন জুলাই পরবর্তী সময়ে একটা স্থিত অবস্থা সব জায়গায় বিরাজ করবে, এটাই খুব সত্যি কথা। স্থবির অবস্থা বলবো না আমি, গতিটা কম ছিল। গতিটা কম ছিল কারণ হচ্ছে যে আন্দোলনের সাথে এই শিল্পীরা, ক্যামেরার পেছনের মানুষ, ক্যামেরার সামনের মানুষ, এর সাথে সংশ্লিষ্ট যারা, এরাও জড়িত ছিল। এত বড় একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সবার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন সক্রিয় অংশগ্রহণ করতে গেলে এরকম একটা বিপ্লবে যেটা হয় যে একই সাথে মানে শ্যামকুল দুইটা রেখে করা যায় না। এটা যারা ভেতর থেকে দেশের পরিস্থিতি উপলব্ধি করছে তাদের সবার জন্য এরকম ছিল। বাট কাজ কমে গেছে এটা ঠিক না। গত এই মাসগুলোতে কিছু সময় যেটা বলেছিলাম যে গতিটা একটু কম ছিল। বাট আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে ধরো বিগত ১৫ বা ১৬ বছরে যেই সরকারটা ছিল সেই সরকারের মানে সেই সরকারের আমলে যেই মানুষগুলা মিডিয়াতে ইনভেস্ট করত তাদের অধিকাংশ মানুষ এখন বাংলাদেশে এই মুহূর্তে নেই। নানা কারণে তারা চলে গেছে। সেটা ভয়ে হোক বা অপরাধ করেছে সে কারণে হোক বা পরিস্থিতিকে আসলে বোঝার চেষ্টা করছে সে কারণে চলে গেছে। তো যার কারণে ইনভেস্টমেন্টটা কমে গেছে। বিগত আমলগুলিতে এখন যারা পলাতক তাদের হাতেই টাকা পয়সা ছিল, Okay. এবং তাদের হাতে এত সংখ্যক টাকা পয়সা ছিল যে এর কিছু লোক হয়তো এখানে লগ্নি করার মতো যথেষ্ট টাকা ছিল। ইন্ডাস্ট্রিটা তখন একটা ক্যাশ ফ্লোর মধ্যে চলেছে। এদের চলে যাওয়ায় কিছুটা তো হয়েছে, বাট এর বাইরেও একটা বিশাল গোষ্ঠী আছে যারা এইটাতে লগ্নি করে তাদের প্রয়োজনে। যদি আমি বিজ্ঞাপনের কথা বলি, বিজ্ঞাপনে আসলে প্রোডাক্ট বিক্রি কিংবা প্রোডাক্টের প্রোডাক্ট মানুষের কাছে জানানো, এটা তো আসলে কমে যায়নি। এরাও করেছে এবং ওই সময়টায় যেহেতু সবাই বিভিন্নভাবে মস্তিষ্কটাকে ওই জায়গায় ফোকাস রেখেছে, ওই জায়গাটায় একটু পরিমাণ গতিটা কমে গেছিল। বাট এখন যদি তুমি আবার দেখো, চিন্তা করে এবারে ঈদের কথা চিন্তা করো, এবারে ঈদের সিনেমাগুলির কথা চিন্তা করো, ভালো ভালো এবং স্ট্যান্ডার্ড বাজেটের সিনেমা এসছে। এবারে ঈদের এবারে তো ভালো সিনেমা ছিল। সো একটা স্থবিরতা ছিল না, একটু গতি কমে গেছিল। এটার দরকারও ছিল
এবং আমরা আমার মনে হয় যে এখন একটা নতুন নতুন পথ, একটা নতুন গতিপথ পেয়েছি। একটা নতুন দিশায় হাঁটতে পারছি। আচ্ছা, এখন তুমি তো আহ, 3 সন্তানের পিতা, তোমার 3 ছেলে, রাইট? বাই দ্য গ্রেস অফ দ্য লাইন। ওহি, মাহি, রাহি। আমি যতদূর জানি তোমার ছেলেরা, স্পেশালি ওহি এবং মাহি, আমি বলবো মাহি সবচেয়ে বেশি, জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি সে মাঠে গিয়েছে, মাঠে গিয়েছে। ছাত্র জনতার সাথে সে মাঠে গিয়েছিল। তুমি জানছো যে তোমার ছেলে নির্ঘাত বিপদের সামনে, বন্দুকের গুলির সামনে যাচ্ছে, সেই মুহূর্তে বাবা হিসেবে তোমার ফিলিংটা কি ছিল? এবং তুমি কি ওকে আসলে আটকাতে চেয়েছিলা? আটকাতে যদি চেয়ে থাকো সেটার কারণটা অবভিয়াস, সেফটি। যদি চেয়ে না থাকো বা যদি আটকাতে না পেরে থাকো, কেন পারো নাই বা কেন চাও নাই? আমার বড় ছেলেটা এর আগে স্টুডেন্ট একটা মুভমেন্ট ছিল যখন নিরাপদ সড়ক। নিরাপদ সড়কে আমিও ওদের আন্দোলনের যেই কর্মসূচিগুলো ওগুলো আমি অ্যাপ্রিসিয়েট করেছি। ওগুলোকে আমি নিজে আমার সোশ্যাল মিডিয়ায় আমি ওগুলোকে কভার করার চেষ্টা করছি। ওই সময় আমার এই ভয়টুক ছিল না, যেই ভয়টা মাহির সময় এসে পেয়েছে। কারণ ওই সময়টায় আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে এত নির্মমভাবে এই আন্দোলন জমানোর, মানে আন্দোলন বন্ধ করার কোনো ইনিশিয়েটিভ ছিল না। আমি নিরাপদ সড়কটা এত আগেরটার কথা বলছি। এই সময় এসে যখন আমি ঢাকায় নাই, তখন আমি জানি যে আমার ছেলেদের মধ্যে এভাবে এই জিনিসগুলো কাজ করে। এবং আমি এটা বলবো না, আমার ছেলে বলবো না, এবারের এই আন্দোলনে সবার মধ্যে এটা কাজ করছে। আদারওয়াইজ যেই সমস্ত ঘটনা পেরিয়ে আমরা এখনই বাংলাদেশে আছি, এটা সম্ভব হতো না। এটা খুবই সত্যি কথা। স্বৈরাচারের পতন হতো না, না এরকম একটা পরাক্রমশালী ফ্যাসিস্ট গভর্নমেন্ট এভাবে পড়ে যেত না, যদি না সারা বাংলাদেশ মাঠে নামতো। তো আগের ওই সব আন্দোলনের প্রেক্ষাপট আর এবার আন্দোলনের প্রেক্ষাপট আলাদা। আমার সাথে যখন মাহির কথা হয় তখন আমার ভয় ছিল বিকজ আন্দোলনের আগের গতিবিধি দেখে, আন্দোলন যারা করছে তাদের উপরে যে সমস্ত নিপীড়ন করা হয়েছে, যেভাবে তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে, এই সব দেখে একজন বাবা হিসেবে ওই জায়গায় তো আমার ভয় কাজ করে। বাট তারপরও আমি আমার ছেলেদের, স্পেশালি ওকে বলতে পারি নাই যে তুমি যাও না, কারণ আমি তার কথা শুনে যতটুকু বুঝতে পারছি যে তাকে থামানো যাবে না। মানে ওদের একটা জেনজি, ওদের পার্সপেক্টিভটা আমি বোঝার চেষ্টা করি। ওদের পার্সপেক্টিভ হচ্ছে যে যা বলি ওটা বিশ্বাস করি, যা বিশ্বাস করি ওটাই বলতে চাই। এবং কথা হচ্ছে যে এই জায়গায় কোনো সঠতা থাকতে পারবে না। মুখে একটা বলে আর অন্তরে একটা বিশ্বাস করে মানুষকে সাপ্রেশন কিংবা অন্যভাবে ডিসক্রিমিনেশন, এইগুলিতে তারা মোটেও রাজি না। তাহলে তো আমাদের যে রাজনৈতিক কালচার 54 বছরের, আমি তো তোমার মানে তুমি কি তাহলে আমার সাথে একমত যে বর্তমান জেনজি তারা যেভাবে চিন্তা করে আর আমাদের যে রাজনৈতিক কালচার বা রাজনৈতিক দর্শন, সেটা আসলে সাংঘর্ষিক? অবশ্যই সাংঘর্ষিক, তাই না? কারণ আমরা বলি একটা, করি একটা, আমরা দেখাই মুরগি খাওয়াই ডাল। হ্যাঁ, তো ব্যাপারটা ওরকম না? ব্যাপারটা এরকম। এখন কথা হচ্ছে যে এই যে সাংঘর্ষিক ব্যাপার, এই সাংঘর্ষিক ব্যাপারে এরা অভ্যস্ত হতে চায় না, এরা অভ্যস্ত না। এদের আচার-আচরণ, এটা বহুতবারই বহুত জায়গায় বিভিন্নজন আলোচনাও করছে, লাইক এদের আচরণ মনে হয় যে এরা বেয়াদব। আসলে এরা গড়েই উঠছে এইভাবে। এরা কি স্ট্রেট ফরওয়ার্ড? এরা স্ট্রেট ফরওয়ার্ড, বাট হ্যাঁ, তাদের মধ্যেও যে ফ্লজ নাই এমন না। তাদের মধ্যেও তাদের অ্যাগ্রেশনটা কি অ্যাট টাইমস টু মাচ তোমার মনে হয়? যে তাদেরকে আরো একটু হাম্বল হওয়া উচিত কিছু জায়গায়? না, এখন হাম্বল কোথায় হবে সেটা একটা ব্যাপার। হ্যাঁ, কিছু জায়গায় হাম্বল হইতেই পারে, কিছু জায়গায় তারা হাম্বল হইতেই পারে, এবং আমার মনে হয় কিছু জায়গায় হাম্বল হওয়া উচিত। কারণ কথা হচ্ছে যে কোনো জায়গায় আদারওয়াইজ তারা তাদের অ্যালাইজ হারাবে এবং কোনো জায়গায় অ্যাগ্রেশন যতখানি কাজ না করে, ততটুক হচ্ছে হাম্বলি অ্যাপ্রোচ অনেক বেশি কাজ করে। ওকে, তোমার কি মনে হয় একজন শিল্পী হিসেবে শিল্পীর কি কোনো দল থাকা উচিত? আমি আরো স্ট্রেট ফরওয়ার্ড বলি, শিল্পীদের রাজনীতিতে আসাটা বা রাজনৈতিক কোনো একটা দলের হয়ে মানে একদম মাঠে নেমে যাওয়াটা কতটুকু যৌক্তিক? যে আসলে কোনো ব্যক্তি রাজনীতির ঊর্ধ্বে না। হ্যাঁ, সেটা এখন এই ব্যক্তিটা কি প্রফেশনে আছে, কতগুলি প্রফেশন আছে যেইগুলিতে ওই প্রফেশন ইটসেলফ দায়বদ্ধতা নিয়ে
এই প্রফেশনের জায়গায় টিকে আছে। এর মধ্যে আমি মনে করি আমরা শিল্পীরা একটা জায়গায়। এখন একটা শিল্পী যে রাজনীতি করতে পারবে না এমন না। বাট কথা হচ্ছে যে একটা শিল্পী সে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারে, আমরা মঞ্চে নাটক হচ্ছে দিন বদলের হাতিয়ার বলি। আর আমি যখনই একটা কোনো মতবাদের ছত্র ছায়ায় নিজেকে নিয়ে আসি এবং ওই জায়গায় তাকে আমি তার খারাপটা বলতে পারি না, তখন আর শিল্পী সত্তা নিয়ে বাঁচে না। সেলিব্রিটিরা মাসের কাছে তাদের ভিউ অনেক, তাদের বিশাল ফলোয়ার। সো আমি যদি আমার রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাই, আমি তো সবার আগে শিল্পীদেরকে বা ওই ধরনের সেলিব্রিটিদেরকে আমার ছাতার তলে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, করবে। এখন কথা হচ্ছে যে সে তো তার জায়গা থেকে চেষ্টা করবে। এখন আমার কথা হচ্ছে যে মানে শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা কি? হ্যাঁ, শিল্পী হিসেবে তোমার দায়বদ্ধতা কি? একটা শিল্পীকে, একটা স্পেশালি যারা পর্দার সামনে কাজ করে, একটা সিনেমার প্রোটাগনিস্টকে যখন দেখে সে উড়ে যাচ্ছে, এই করছে, ৫ জনের সাথে মারামারির জায়গায় ৫০ জনের সাথে করছে, তারপরেও মানুষ বিশ্বাস করে যে একে দিয়েই কিংবা এরকম একটা লোক থাকলেই দিনটা বদল করা সম্ভব। তাহলে তাদের ইনফ্লুয়েন্স কতখানি? এবং ওই জায়গায় আমি এই ইনফ্লুয়েন্সটুকু নিয়ে যখন কাজ করি, তখন আমার দায়বদ্ধতা কতখানি? তাহলে আমার দায়বদ্ধতা যদি আমি চিন্তা করি এবং আমার একটা মতামত, আমার একটা বিশ্বাস, আমার এই ফলোয়ার্স কিংবা এই মাস কমিউনিটির মধ্যে কতখানি ইম্প্যাক্ট ফেলবে, তখন আমাকে আরও অনেক সাবধান হতে হয়। এখন আমি যদি সত্যি কথা বলে, সত্যকে সত্য বলে বুক চিতিয়ে রাজনীতি করতে পারি, আমার মনে হয় রাজনীতি করতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাব, যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক জিনিস বিশ্বাস করে অন্যভাবে কাজ করে, সেই ক্ষেত্রে কোনো শিল্পীর রাজনীতি করা উচিত না। তাহলে ব্যাপারটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি তোমার কথা ধরে, যে ধরো যারা বিগত সরকারের আমলে ৫ই আগস্টের আগে আওয়ামী লীগের সাপোর্টার ছিল, যারা আলো আসবে গ্রুপে ছিল, এই মানুষগুলা তারা একটা দলকে সাপোর্ট করত, ফাইন। কিন্তু এই দলটা যখন একটা রাজনৈতিক দল থেকে একটা দৈত্যে পরিণত হয়েছে এবং গণহত্যা, গুম, খুন, লুটপাট এগুলোর সাথে জড়িয়ে পড়েছে, তাদের উচিত ছিল এটার প্রোটেস্ট করা, বা প্রোটেস্ট করতে না পারলেও এইভাবে একদম চাচা ছোলাদের মতো এটাকে সাপোর্টে না যাওয়া। আবার আগের কথায় আসি, একজন শিল্পী সে তাই করবে। তাই করা উচিত না? একজন শিল্পী সে তাই করবে, কারণ তার অন্তরটায় সত্যকে সত্য জানে, তার অন্তরটায় অন্যায়কে অন্যায় জানে। আচ্ছা, আমরা এবার একটু দেখি তোমার কাজকর্মের জায়গাটাতে একটু আসি। আমি ফেসবুকে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম এটা তোমার প্রোফাইল পিকচার। হ্যাঁ, জাকিয়া বাড়ি মামার সাথে তোমার আমাদের একসাথে করা ৭ জনের, আই থিঙ্ক দ্য ইন্টারোগেশন সেম। তুমি যখন ইন্টারভিউশন তো এই ছবিটা কেন হঠাৎ করে এত কিছুর মাঝে এই ছবিটা প্রোফাইল পিকচার দিয়েছো? আচ্ছা। এটার ইয়েটা কি? এইটাও যদি তুমি খেয়াল করো, এটা খেয়াল করলে তুমি দেখবে যে এই প্রোফাইল পিকচারটা আমি কখন চেঞ্জ করছি। এটা কিন্তু খুব বেশি দিন আগের না। না। আচ্ছা, এটা অবশ্যই জুলাই পরবর্তী এবং তারও বেশ কিছু পরে। হ্যাঁ। আচ্ছা, এই আমি জানি না দর্শকরা এই সিনেমাটা যদি না দেখে থাকে, তাহলে এইটা যেটা সিম্বলাইজ করে সেটা হচ্ছে যে এই মেয়েটা একটা আমাদের বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছিল। ওকে, ফাইন। আর আমি বিং মানে পাকিস্তানি মেজর, এই মেয়েটাকে মানে যেটা হয় অত্যাচার যেভাবে করা হয়েছে, তাকে যেভাবে ইন্টারোগেট করা হয়, যেভাবে মানে এই মেয়েটা আমার দেশের জন্য যুদ্ধ করছে। এই মেয়েটা এই ছবিতে আমি যেটা বোঝাতে চাইছি, এই মেয়েটা আমার দেশকে সিম্বলাইজ করছে। আর ওই পাশে আমি সিম্বলাইজ করছি সেটা হচ্ছে যে যেই সমস্ত শক্তি, বহির্বিশ্ব বলো, বাংলাদেশ বলো, সব মিলে আমার দেশটাকে কিভাবে যন্ত্রণা দিচ্ছে। দেখো না মেয়েটার চোখ। হ্যাঁ। এখন আমার প্রতিবাদের ভাষাটা হচ্ছে এরকম। আমি এর থেকে সিম্বলিক আর কিছু পেতাম না, এবং যেই সময়টা আমি চেঞ্জ করছি তখন এসে আমার মনে হয়েছে যে আমার এই দেশটা এরকম একটা দুরবস্থা, এরকম একটা কষ্টের মধ্যে আছে। দ্যাট ইজ ইউর ক্যারেক্টার, রাইট? আমাদের ওরা ৭ জনে, ওরা ৭ জন, শাহরিয়ার।
এনিমি অফ দ্য স্কোয়াড। এনিমি অফ দ্য স্কোয়াড। বাট আমার কাছে আমার সাথে তুমি যতগুলো কাজ করেছো তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হচ্ছে শাহরিয়ার, মেজর শাহরিয়ার। মেজর শাহরিয়ার ইজ আমারও করা ক্যারেক্টারগুলোর মধ্যে অন্যতম। তো একটু ছোট্ট করে তুমি মেজর শাহরিয়ার করার সময় তোমার ফিলিংসটা, মানে তুমি মেজর শাহরিয়ার কিভাবে তুমি নিজেকে মোল্ড করছো টু প্লে দিস ক্যারেক্টার, এটা যদি অল্প করে একটু বলতা বোঝানোর জন্য যে দর্শককে যে আসলে আমরা কি গো থ্রু করি আসলে এ ধরনের টাফ ক্যারেক্টার যেটা আমার দেশের এগেইনস্টে কাজ করেছে এরকম একটা ক্যারেক্টার প্লে করার জন্য। ওরা ৭ জন আমাদের জন্য ইট ওয়াজ এ জার্নি। এটা এরকম একটা জার্নি লাইফ টাইমে একবারই আসে। আর আমি এই শাহরিয়ার ক্যারেক্টার করার সময় আমার মনে আছে যে খুব সংক্ষেপে বলি, ক্যারেক্টারে ঢোকা আ এটাও একটা প্রসেস। বিভিন্নজন বিভিন্ন প্রসেস মেইনটেইন করে। বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে নিজেকে প্রিপেয়ার করে ঠিক ক্যারেক্টারের জন্যে। বাট এইখানে আমি যেটা করেছি সেটা মেথডিক্যাল অ্যাক্টিং বলো বা যাই বলো, আমার মনে আছে যে আমি আমার অস্ত্রগুলো, আমার প্রপসগুলো আমি কখনো জমা দেইনি। হুম। আমি যখন আমাদের বেস ক্যাম্পে ফিরতাম, বেস ক্যাম্পে ফিরে আমি আমার যে রুমে থাকতাম সেই রুমে আমি আমার মতো করে এই আমার পিস্তলটা রাখতাম এখানে। আমি আমার জামাকাপড় খুলতাম। অ্যান্ড আমার মনে আছে যে আমাদের যেটা পাকিস্তানি ক্যাম্প ছিল, হুম। আমাদের মানে শুট শুরু হওয়ারও বেশ আগে আমি ওই জায়গাটা গিয়ে ঘুরতাম। বিকজ I wanted to own that place. It did on the হ্যাঁ, ওই জায়গাটায় যারা ছিল আমার মনে হচ্ছে দিস ইজ মাই ক্যাম্প। হুম। দিস ইজ মাই ক্যাম্প। অ্যান্ড আমার মনে আছে যে হ্যাঁ, এই ক্যারেক্টার করতে গিয়ে মামুকে যে চর যেটা মারছি, সো দ্যাট ওয়াজ It was a hard slap. হ্যাঁ, ইট ওয়াজ I remember ও বলছিল যে ভাই আপনি আমাকে মারেন, আমি না মারলে আমি কিন্তু এফোর্ট থেকে যে তুমি বাট দ্যাট ইজ মানে অ্যাক্টিং তো আর মেরে খুন করে অ্যাক্টিং না, বাট ইনস্টিংক্ট ওয়াজ লাইক দ্যাট। সো মামু ইজ ডেফিনেটলি আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। সো No, she did brilliant. যে যেভাবে ক্যারেক্টারে ঢুকেছে ওনার সাথে পাল্লা দিয়ে ঢুকতে গিয়ে হয়তো ওই স্ল্যাপ লেগেই গেছে বা কিছু। জিনিস হচ্ছে জায়গাটাকে ওন করে, ওই সময়টাকে ওন করছে। হ্যাঁ ভাই, ওই সময়টাকে। I just hope যারা ওরা ৭ জন দেখেছে তারা শাহরিয়ারের থ্রু দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর আমার মনে হয় দেখা উচিত। পাকিস্তানি হানাদার বাহিনীর যে বর্বরতা এবং তারা কিভাবে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার করেছে সেটাকে অনুধাবন করতে পেরেছে। তবে একটা কথা না বললেই না, কেন জানি জুলাই পরবর্তী সময়ে এসে না এই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে, আওয়ামী লীগ বলবো না, সবাই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ৫৪ বছরে কম বেশি খেলছে এবং যার কারণে মুক্তিযুদ্ধটা বা মুক্তিযুদ্ধের চেতনাটা বর্তমান জেনারেশন বা জেনজি পরবর্তী জেনজি বা ওদের পরবর্তী জেনারেশনের কাছে অনেক স্মৃত হয়ে গেছে। এইখানে আমি একটু কথা বলতে চাই তোমাকে। ব্যাপারটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এত বড়, এত বিশাল একটা জিনিস। এই জিনিসটাকে যেভাবে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এটা আমি নাম উল্লেখ করতে চাই না, এইটাকে একটা ব্যবসায়িক মূলধন হিসাবে ব্যবহার করছে কিছু লোকজন। কিছু না, সব দলই এবং বেশি করেছে। এবং এইটা করতে গিয়ে না মুক্তিযুদ্ধের আসল ইতিহাস এই ছেলেপানগুলিকে যেভাবে সামনে তুলে ধরে আনার দরকার ছিল, ফ্যাব্রিকেটেড ইতিহাস সবাই তুলে এইটা কোটেও বলছে যে মুক্তিযুদ্ধ শুধুই আওয়ামী লীগের। এক পার্টি বলতেছে মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে জিয়াউর রহমান, আর আরেক পার্টি তো আছে যে তারা সবসময় যে মুক্তিযুদ্ধে তাদের যে একটা সুপার কন্ট্রোভার্সিয়াল রোল, বাংলাদেশের জন্মের বিপক্ষে তারা দাঁড়াইছিল, ওটার জন্য তারা কখনো ক্ষমাই চাইতে পারে না। আমার এটা যদিও পলিটিক্যাল কথা হয়ে যায়, আমার কাছে মনে হয় যে জামাত যতদিন পর্যন্ত না অনেস্টলি জাতির কাছে এটার জন্য ক্ষমা চাবে, তাদের দৌড় ওই ২০টা সিটের মধ্যে আটকায় থাকবে। একটা সময় যুদ্ধের সময় তো আমার যে তৎকালীন নেতারা ছিল তারা যেই স্ট্যান্ড নিয়েছে সেটার সাথে আমরা বর্তমানে এগ্রি করি না। এটা যতদিন জামাত করতে না পারবে জাতির সামনে, জামাতকে কখনো এই জাতি ক্ষমা করবে না। ওরা এত স্মার্ট, ওরা বলা হয় বাংলাদেশ নাকি সবচেয়ে স্মার্ট ব্রেনগুলো জামাতের। তো তাদের এটা মনে হয় না যে তারা জাতির সামনে তাদের ক্ষমা চাওয়া উচিত তাদের 71-এ তাদের রোলের জন্য। এই জিনিসটা তারা কেন করে না এখন তাদের স্মার্টনেস, তারা স্মার্ট ডেফিনিটলি। দে আর স্মার্ট। স্মার্ট না হলে যেখানে একটা দল চাঁদাবাজি করতে লাভ দিয়ে নেমে গেছে যে আল্লাহ আমরা অনেকদিন কিছু পাইনি, আর আরেকটা দল জায়গায় জায়গায় তাদের লোক বসে, অফকোর্স দে আর স্মার্ট, বাট সবাই স্মার্ট, কেউ আনস্মার্ট। বাট দেশটা স্মার্ট করে না, দেশটা মানে আমার কষ্ট লাগে কি জানো, কষ্ট লাগে এই যে এখন একটা দেশের অস্থিতিশীল অবস্থা, নির্বাচন কবে হবে, কখন দিবে, এই সেই, আমরা পারলাম না, এরকম একটা সুযোগ আমাদের সামনে থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে যে যেখানে আমরা
সব দল মিলে বলতে পারতাম যে ৩ বছরের জন্য বা ৪ বছরের জন্য আমরা সবাই মিলে দেশটাকে আগে ঠিক করব, যে জায়গাগুলোতে ফ্লজ আছে এটা ঠিক করব, তারপর আমরা পারলামই না। আমরা যার যার স্বার্থে নিয়ে আগায় যাচ্ছি এবং আলটিমেটলি আমরা সেই ঘুরে ফিরে ওই যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটার আশেপাশে চলে আসবো। মাঝখান থেকে একটু ঘুরে আসছে। মাঝখান দিয়ে একটু ঘুরে আসছি, এতগুলা মানুষ মারা গেল, এতগুলা হলো, একদল পালায় গেল, একদল চাঁদাবাজি শুরু করে দিল, একদল মানে তো সব মিলে না আমরা এই সুযোগটা আবার কবে আসবে, আবার কত মানুষের প্রাণ দিতে হবে আমি জানি না। হ্যাঁ ভাই, এখন যে ছবিটা আমি দেখাতে চাই আমার ছবিটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তোমার যৌবনকালের ছবি হবে, একটা মিষ্টি চেহারার দুষ্ট ছেলে। এটা একেবারে খুবই সিম্পলি তোলা। আমার বন্ধু হচ্ছে আনিসুজ্জামান সোহেল। হ্যাঁ। সো ওরা তখন চারুকলায়। আহা, আর এইটা হচ্ছে ওদের হলে গেলাম। তো এটা মনে আছে যে ৪ নাম্বার রুমে জাস্ট সোহেলের জানলার পাশে কাকে দেখে এরকম করে হাসতেছো তুমি? কাউকে না। সোশ্যাল ছবি, সত্যি কথা বলো, সত্যি কথা ভাবি দেখবে না, এইসব ভাবি দেখবে না। তো সেই ৯৩ হামিদুর রহমান আর এই ২০২৫ হামিদুর রহমান মাঝখানে এতগুলো বছর কি বদলাইলো বলে তোমার মনে হয়? এই হামিদ আর সেই হামিদের মধ্যে মিল কতটুকু, আর এই হামিদ সেই হামিদ থেকে কতটুকু বদলাইছে বলে মনে হয়? এই হামিদ আর সেই হামিদের মধ্যে মিল, এই হাসিটা যেমন হ্যাঁ। হামিদ এখনো এরকম করেই হাসে। হয়তো বয়সের ভারে আহ, হাসির কি বোলটা একটু কম পড়ে। এরকম হয়তো। আর বদলাইছে তো অনেক কিছু বদলাইছে হায়াত ভাই। আহ, জীবনের পারসেপশন বদলাইছে। একটা সময়ে যেটাকে ফান মনে হতো এখন সেটাকে বোরিং না মনে হলেও ওই জিনিসে হয়তো এখন আর অত ফান নাই। বাট আমি যতটুকু বুঝি যে আমি আসলে ভেতর থেকে ওরকম বদলাই নেই। আমার বিশ্বাস, আমার ওই যে বললাম যে হাসি যেই জিনিসটা রিফ্লেক্ট করছে, আমি মনে করি যে আমি হাসলে এখনো আমার ওই ভেতরের ওই সরলতাটুকু থাকে। আমি আমি আমার বিশ্বাসের জায়গা থেকে এখনো কোনো কিছু কম্প্রোমাইজ করতে পারি নাই। এজন্যে নানাবিধ জায়গায় নানাবিধ সমস্যা না হয়তো কষ্টের সম্মুখীন হই, পারিবারিক, সামাজিক কিংবা এই ভিউ এবং ফলোয়ার এবং লাইকের যুগে তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক কম অ্যাক্টিভ। কারণটা কি? কারণ এটা তো ক্যারিয়ারে ইম্প্যাক্ট করে। এখন তো বাংলাদেশে যাদের ভিউ বেশি তাদের কাজ বেশি, যার ফলোয়ার বেশি তাদের কাজ বেশি। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে দেখি তুমি সোশ্যাল মিডিয়াতে একদমই মানে অলমোস্ট ইনঅ্যাক্টিভই বলা যায়। হ্যাঁ, মানে ধরো যেভাবে হওয়ার কথা বা যেভাবে করলে তুমি যেটা বললা যে ওই যে ভিউ ফলোয়ার এগুলো নিয়ে আসলে খুব একটা মানে কি বলে আমার তুমি এখন ওল্ড স্কুল রয়ে গেছো যে আমার কাজই আমার কাজ খুঁজে নিবে। আমি এরকম মানুষ এখন পর্যন্ত খুঁজে নিচ্ছে। হ্যাঁ ভাই, এখন পর্যন্ত খুঁজে নিচ্ছে। আমি যে খুব মানে ওই যে ভিউ এর তোরে পরে যে অনেক কাজ আমার আসে এরকম না। বাট আমি ধরো যখন থেকে যা আসে তা নিয়ে তুমি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। আমরা যারা কাজ করি আমরা নিজেরাই হচ্ছি মানে কি বলে প্রোডাক্ট। স্পেশালি যারা ক্যামেরার সামনে কাজ করি আমরা নিজেরা প্রোডাক্ট। সো প্রোডাক্ট যে মার্কেটে আছে এই জিনিস যেমন মার্কেটে জানান দেওয়াও জরুরি, আবার অ্যাট দ্য সেম টাইম এই প্রোডাক্টটা যে সস্তা না, এই প্রোডাক্ট যে মানে সো কল্ড বাজে প্রোডাক্ট না, এইটারও প্রোপাগান্ডা চালাতে বিশ্বাসী না আমি। আমার মনে হয় যে শিল্পী হলে এর একটা দায়বদ্ধতা থাকে। দ্যাট লিডস টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আমি তোমার বন্ধু বলে আহ, আমার করে মানে রিসেন্টলি আমি যত কাজ করেছি সেখানে তুমি আছো এবং আমি আমার বন্ধুদের ব্যাপারে অনেক বায়াসড। তোমার কাছে মনে হয় যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা সেটার মেরিট কতটুকু? হ্যাঁ, তুমি তোমার বন্ধুদের ব্যাপারে বায়াসড, আমার বন্ধুদের ব্যাপারে বাট তোমার কাজের সাথে কম্প্রোমাইজ করে আমি এখন পর্যন্ত দেখি নাই যে তোমার কোনো বন্ধু তোমার কোনো কাজে জায়গা পাইছে। তোমার আগের সিনেমাগুলো যদি মানুষজন লক্ষ্য করে সেইখানে তারা হ্যাঁ মুখগুলোর হয়তো পুরনো মুখগুলোর উপস্থিতি আছে, কিন্তু পুরনো মুখগুলো এমনভাবে এসছে যে ওই জায়গায় ওই মুখটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এটা কেউ বলতে পারবে না। বাট হ্যাঁ, বন্ধুদের ব্যাপারে তুমি বায়াসড, এটা হচ্ছে স্ক্রিনের বাইরেই। হ্যাঁ, একটা জিনিস থাকে হাত ভাই, যেটা হচ্ছে যে পরিচিতি তো থাকতেই হবে। শোনো, উত্তম কুমারের মতো মানুষও সত্যজিৎ রায়ের কাছে গিয়ে বলছে যে আপনার এরকম কোনো ক্যারেক্টার নাই যেখানে
আমি কাজ করতে পারি ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার তাকে দিছে তাকে না এবং না এবং ছবি এবং কথা হচ্ছে যে এটা কেন বললাম যে একজন ডিরেক্টরের সাথে যখন পরিচয় হয় তখন ডিরেক্টর আর অ্যাক্টর যখন সিঙ্ক হয় তখন স্বভাবতই তো পরবর্তীতে কাজ করতে তাদের জন্য কমফোর্টেবল হয়। এটা এটা মানে ফর বোথ অফ দেম, এটা অ্যাক্টরদের জন্য, এটা ডিরেক্টরদের জন্য। যারা ভবিষ্যতে অভিনয়কে পেশা হিসেবে নিবে বাংলাদেশে তাদের জন্য তোমার যদি 3টা উপদেশ দেওয়ার থাকে এক লাইনে উপদেশগুলো কি হবে? প্রথম কথা হচ্ছে যে প্রথমে যে জিনিসটা জানতে হবে এটা শুধু বাংলাদেশে না, এইটা বিশ্বে এবং একেবারে সেই মানে আদিকাল থেকে এই পর্যন্ত যারা অভিনয় পেশার সাথে সম্পৃক্ত এইখানে জানতে হবে এইখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা ইজ ভেরি ফিউ। সো ইটস এ ভেরি স্ট্রাগল থাকবেই একজন শিল্পীর স্ট্রাগল থাকবে, সারা জীবন থাকবে, বড় বড় শিল্পীদের ছিল এবং যুগে যুগে ছিল। সো স্ট্রাগল যেহেতু থাকবে সেহেতু এই জায়গাটা ভলনারেবল এবং এই ভলনারেবল জায়গায় নিজেকে প্রমাণ যারা করতে পারে তাদেরই টিকে থাকার সম্ভাবনা বেশি। স্ট্রাগল থাকবে, এটা মাথায় নিতে হবে, যে কারণে থাকতে হবে পার্সিভিয়ারেন্স, অধ্যবসায় থাকতে হবে। পাশাপাশি এইরকম একটা কম্পিটিটিভ ভলনারেবল জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে তৈরি হয়ে আসতে হবে। পড়াশোনা ইজ ভেরি মাচ জরুরি। একজন অভিনেতা সে ক্যারেক্টার প্লে করবে, ওই চরিত্রতে যাওয়ার জন্য ওই মনস্তত্ত্বটা তৈরি হতে পড়াশোনা দরকার এবং সর্বোপরি সৎ হওয়া দরকার। আমি আজকে একটা স্পেশাল গেঞ্জি পরে আছি, ফ্রি প্যালেস্টাইন। সেভ প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইনের ফ্রি। যা ঘটছে গাজাতে এই মুহূর্তে বিগত 1.5 বছর ধরে যেভাবে মানুষ হত্যা হচ্ছে, এর আগেও হয়েছে, বাট এইবার এক স্ট্রেচে যেভাবে গাজাকে বা ফিলিস্তিনকে পৃথিবীর ভূখণ্ড মানচিত্র থেকে থাকবে না, হ্যাঁ নিশ্চিহ্ন করে দেওয়ার একটা অপপ্রয়াস চলছে, মানে জেনোসাইডের চরম। জেনোসাইডের চরম। সেটা তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের সকল মানুষ, পৃথিবীর সকল মুসলিম এবং বিশ্ব মানবতাকে নানাভাবে এটা ব্যথিত করে। আমার বিশ্বাস যে তুমিও একইভাবে ফিল করো যে আসলে গাজার মানুষগুলা মুক্ত হোক, তারা একটা স্বাধীন দেশে, সার্বভৌম দেশে, পৃথিবীর সকল স্বাধীন সার্বভৌম দেশের নাগরিকদের মতোই মুক্ত বাতাসে বেঁচে থাকুক। সো দ্যাটস এ গিফট ফর ইউ, ফ্রি প্যালেস্টাইন। এটা নাও। থ্যাংক ইউ অমিত ভাই, রিয়েলি অ্যাপ্রিসিয়েট তুমি আসছো। অনুষ্ঠান শেষ করার সময় চলে আসছে। সময় শেষ করার আগে তোমার কাছে একটা অনুরোধ থাকবে, ওরা 7 জনের যে কোনো একটা ডায়লগ, তোমার তো অনেক ডায়লগ, যদিও সব ডায়লগই তোমার উর্দুতে, তোমার সবচেয়ে ফেভারিট ডায়লগটা যদি তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো। And thank you, Hadi. Thank you for having me, and thank you all the crews and especially the director. প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্যালেস্টাইনের জন্য শুভকামনা থাকলো আমার। আর এর সাথে বলতে চাই যে একজন ইমাম মাহদী তখনই তৈরি হয় যখন সহি নিয়ত নিয়ে সারা মুসলিম বিশ্ব এর পাশে দাঁড়াবে। আল্লাহ সেটাই দেখতে চায় যে আমাদের নিয়ত রেডি হয়েছে কিনা, মানে তার সোলজাররা রেডি হয়েছে কিনা। ওরা 7 জনের সবচেয়ে প্রিয় ডায়লগ, যেটা আমার অনেক ডায়লগ আছে, এর মধ্যে একটা শের ছিল হুইচ ওয়াজ ভেরি আমার খুব পছন্দের একটা, অ্যান্ড এটাই দেই, এটা দিয়েই শেষ করি। ডায়লগটা ছিল, साहिल से सुकून से कैसे इनकार हो, लेकिन तूफान से लड़ने में मजा ही कुछ और है। ভালো থাকবেন সবাই। এটার অর্থটা একটু বলে দাও দর্শকদেরকে, যারা উর্দু পারে না। অর্থটা হচ্ছে সমুদ্রের তীরবর্তী নির্জনতা, প্রকৃতি প্রচণ্ড পরিমাণ টানে, প্রচণ্ড পরিমাণ শান্ত, প্রচণ্ড পরিমাণ আবেগী, কিন্তু তুফানের সাথে লড়ার মজাই আলাদা। বাহ বাহ বাহ। সেই দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে। আবারও ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে নতুন কোনো অতিথির সাথে কথা হবে। আমরা চেষ্টা করব সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরবার জন্য। সবাই গাজার মানুষগুলোর জন্য দোয়া করবেন, যে যেখানেই আছেন যেভাবেই পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। পাশাপাশি যে যেই দলই করুন না কেন বাংলাদেশটাকে ভালোবাসবেন। সবার আগে আমাদের যেই দলটা করা উচিত
তার নাম বাংলাদেশ উইথ ক্যাপিটাল বি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়।